সালাম। ওয়ালাইকুম সালাম। গুড ইভিনিং। আমি প্রথম 5 মিনিট একটু তোমাদের জন্য ওয়েট করব, তারপর 5 মিনিট কিছু কথা বলে তারপর ক্লাস শুরু করব। আজকে তো টাইম কম, 1 ঘন্টা, সো একটু বুঝতে পারছি। ওয়ালাইকুম সালাম রৌনক জাহান। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম সালাম শান্ত। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমিও ইনশাল্লাহ ভালো। হ্যাঁ, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এই জন্য এনজয় করতেছি। বৃষ্টির সময় মনে রাখবা, অনেকগুলো টাইম আছে দোয়া কবুলের, তার মধ্যে বৃষ্টির সময় একটা, এটা আমরা সবাই অনেক কম জানি। আলহামদুলিল্লাহ, সে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এই জন্য আমি বৃষ্টি খুব চাই, যে অল্প হলে যেন বৃষ্টি হয়। আর এমনি বৃষ্টি আমি খুব ভালো লাগে। সাবরিনা সিফাত। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আছি। তোমরা তো নিশ্চয় রোজা রাখতেছো সবাই। বললেন স্যার, তোমাদের আবার কমিউনিটি মেডিসিন ক্লাস শুরু হয়েছে, খুব ভালো ক্লাস তোমাদের ম্যাডাম নিচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। কোথায় রেন হচ্ছে এখন? ঢাকায় তো আমাদের মোহাম্মদপুর এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ইয়াসমিন রিভা, তোমার নাম সবসময় দেখি আমি। ওয়ালাইকুম সালাম মাহির। আচ্ছা, আমি এবার একটু তোমাদের সাথে কথা বলি। সেটা হলো, নাম্বার ওয়ান হলো, আজকে ক্লাস টাইম বেশ কম, তাই না? 3টা থেকে 4টা। ঠিক 4টার সময় একটা ক্লাস শুরু হবে দেখে তোমরা প্লিজ আমাকে ঠিক 3:55-এ জানাই দেবা যে স্যার ইটস 3:55। আমি তার 2-3 মিনিটের মধ্যেই বন্ধ করে দেবো। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তোমাদের জন্য সুখবর যে আমি প্রদীপের সাথে আলাপ করেছি, ও ক্লাস নেবে বলেছে, এবং তোমাদের রেজাল্ট স্যার ক্লাস নেবে। তে এই জন্য আমরা চ্যাপ্টার মোটামুটি অনেক ভাগ করে ফেলতেছি।
শুধু চ্যাপ্টার না, একই চ্যাপ্টারের মধ্যে দেখা যাবে কি আমি হয়তো একটা টপিক্স পড়াচ্ছি, উনি আরেকটা টপিক্স পড়াচ্ছে একই জিনিসের মধ্যে। তো এই জন্য তার তো মধ্যে কোনো অসুবিধা নেই, আমরা তো সবাই একই ফরেন্সিকের লোক। যখন যেটা পড়াই ওইটাই শুনো, কারণ এখন তো আর ওরকম না যে এটা তো মানে মেডিকেল কলেজে ক্লাস না যে এইভাবে পড়াতে হবে। টপিকস বেশ কিছু আমরা ভাগ করে ফেলছি, এটা একটু মনে রাখবা। এটা হলো একটা খবর। আর 2 নম্বর হলো যে যেহেতু অনেক সময় আছে, আমার তো ধারণা যে আমাদেরকে এইভাবে আরও অনেক দিন চলতে হবে। সো আমাদের তাড়াহুড়া কিছু নেই, আমরা অল্প অল্প করে পড়ি। যেগুলো পড়াই ওগুলো তোমরা নিজেরা একটু পড়ে নিও, পড়া সবই আছে, জাস্ট একটু দেখবা। আমাদেরও একটু সময় কাটতেছে মোটামুটি, এই আর কি। হ্যাঁ, তে ডেথ নিয়ে একটা কথা বলি। আমি ডেথটা শুরু করছিলাম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি সম্ভবত রেজাল্ট ভাই পড়াবে। হ্যাঁ, এই জন্য আমি আর ওটা পড়াচ্ছি না। জাস্ট আমি তোমাদের সাথে সামান্য একটু আলাপ করছি, হোয়াট ইজ ডেথ, টাইপস অফ ডেথ, এগুলা। তো তোমরা ধরে নাও যে তোমরা আবার পড়বো। আর একই জিনিস আমরা অনেক সময় রিভিশনের মতো হবে, যেমন উনি পড়াইছে আমি আবার একটু আলাপ করবো, আমি পড়াইছি উনি একটু আলাপ করবে, এরকম হবে। তাতে কোনো অসুবিধা নেই তোমাদের, কারণ তোমাদের এই একটা সময় কাটালেই হলো। যত বেশি শুনবা, যত বেশি স্যারের কাছে শুনবা, তত তোমাদের নলেজটা বাড়বে। সেই জন্য আমি মনে করি যে কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না যে স্যার এটা তো উনি পড়াইছে আপনি আরেকটা পড়ান, তা না, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করে দিই, কারণ আমাদের যেহেতু টাইম আছে কম। আর তোমরা এক কাজ করবা, তোমরা কিন্তু প্লিজ আমাকে 3:55 জানাবা, ঠিক আছে? অবশ্যই জানাবা 3:55। আচ্ছা, এখন ফার্স্টে আসতেছে হলো আমি আসলে একটা রুম চেঞ্জ করছি, কেন দিয়ে খুব আমার আমার নাতিপুতিরা আসছে বা আমার অনেক আত্মীয় স্বজনরা আসছে। আর ইনফ্যাক্ট এই 4-5 দিন আমি ক্লাস নিই, কারণ আমার একটা করোনায় আমার একটা চাচা মারা গেছে, এইসব নিয়ে আমি খুব খুব ঝামেলা আসছিলাম আর কি। হ্যাঁ, খুবই ঝামেলা ছিলাম, এই জন্য আমি আসলে কয়েকদিন ক্লাসও নিইনি। তা আমি আসলে ইনজুরিটা শুরু করবো। ইনজুরি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ইনজুরি চ্যাপ্টারটা পুরাটাই পড়াবো না, হয়তো 2 দিন আমি পড়াবো, আবার ইয়ারা পড়াবে, প্রদীপ পড়াবে বাকিগুলো আর কি। আমরা তোমাদেরকে বলে দিব যে আমি এইটুকু পড়াবো বা ও একটু পড়াবে। হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে। তো ঠিক আছে, এখন কয়টা বাজে আমি ঠিক বুঝতেছি না। 3টার বাজতে মানে 2-4 মিনিট বাকি থাকতে পারে। আমি শুরু করে দিই, কি বলো? কারণ ওদিকে 3:55 শেষ করে দেবো। আচ্ছা, এনজয় চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে আমাদের দুটো বোর্ড থাকে, একটা হলো উইপন্সের বোর্ড, একটা হলো পয়জনের বোর্ড। মনে রাখবা, আমাদের দুটো বোর্ড থাকে, একটা হলো উইপনের বোর্ড, একটা হলো পয়জনের বোর্ড। উইপন্সের বোর্ডে অনেকগুলো উইপন্স থাকে, এবং উইপন্স বোর্ডটা মেইনলি হলো রিলেটেড উইথ দিস তোমার ইনজুরি চ্যাপ্টার। দেন তোমাকে অ্যানাদার কোশ্চেন্সগুলো ধরবে অন্যান্য চ্যাপ্টার থেকে। অনেক সময় অনেক অনেক মিডিয়া কলেজে ওখানে লিখে দেয় যে এই বোর্ডে এই চ্যাপ্টার থাকবে, ওই বোর্ডে ওই চ্যাপ্টার থাকবে। আবার অনেক অনেক বোর্ডে অনেক মেডিকেল কলেজ আছে ইচ্ছা মতো ধরে। তবে মনে রাখবা, ইনজুরি বোর্ডে পয়জন ধরবে না, এবং পয়জন বোর্ডে তোমাকে ইনজুরি ধরবে না, এটা তুমি কনফার্ম থাকো। আচ্ছা, এবার আসতেছে ইনজুরি বোর্ডটাতে কি কি থাকবে। তোমাকে প্রথমে থাকবে সাম উইপন্স। তোমাকে বলবে যে একটা উইপন নাও, প্রথমে তো উইপন্সটা নিবা, এইভাবে ধরবা, দেখবা ম্যাক্সিমাম উইপন আমরা এইভাবে ধরি। আমি তো তোমাদের এইভাবে দেখাতে পারছি না। 2টা হাত এইভাবে ধরে তুমি করবা, 2টা হাত এইভাবে ধরে উইপন্সটা নিবা। কিছু কিছু উইপন্স খুব ছোট হলে এক হাতে নিতে পারো, এই যে মনে করো এই এক হাতের মধ্যে এখানে রাখছো। আবার কিছু কিছু উইপন্স বড় হলে অন্যভাবে করবা। তো যাই হোক, তুমি মনে করো স্যারের সামনে এইভাবে ধরলা উইপন্সটা। স্যার তোমাকে বলবে কি, উইপন্স নিচ্ছ? জি স্যার, নিয়েছি স্যার। কি এটা? স্যার এটা একটা উইপন। তখন তুমি উইপনের ডিসক্রাইব করবা, যেটা নাকি আমি এটার জন্য আলাদা একটা ক্লাস দিব। উইপনটা তুমি কীভাবে ডিসক্রাইব করতে হবে। কিন্তু উইপন্স থেকে তোমাকে একটা কোশ্চেন ধরবে, স্যার জিজ্ঞেস করবে হোয়াট ইজ উইপন, উইপন কাকে বলে। তখন তুমি বলবা স্যার উইপন্স আর সাম ডিভাইসেস অর ইনস্ট্রুমেন্টস হুইচ প্রডিউস ওন্ড। উইপন্স আর সাম ডিভাইসেস অর ইনস্ট্রুমেন্টস হুইচ প্রডিউস ওন্ড। উইপন ওন্ড তৈরি করে, ভালো কথা। তখন স্যার তোমাকে ওই মেইন টপিকে চলে যাবে। যদিও উইপনটা আমি আলাদা একদিন পড়াই দেবো। তখন বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে ওন কাকে বলে? তুমি যে বললে উইপন্স ওন করে। স্যার ওন হলে স্যার ব্রেক অফ ন্যাচারাল কন্টিনিউটি অফ এনি অফ দ্য টিস্যুজ অফ দ্য লিভিং বডি। ব্রেক অফ ন্যাচারাল কন্টিনিউটি অফ এনি অফ দ্য টিস্যুজ অফ দ্য লিভিং বডি, এটাকে বলা হয় ওন। শরীরের বাইরের বা ভিতরের, উইথ আর উইদাউট ব্রিচ অফ কন্ডিশন অফ দ্য স্কিন, আমরা অনেক সময় বলি। বাইরের বা ভিতরে যে কোনো একটা জায়গায় টিস্যুর যদি ডিসকন্টিনিউশন হয়, সেটাকে আমরা ওন বলি। আবার এই টিস্যুটার ডিসকন্টিনিউশন হলে সেটাকে ইনজুরিও বলি। আমরা ছোটোবেলা থেকেই এই ওয়ার্ডগুলো শুনে এসেছি,
পড়ে গেছে ওন্ড হয়েছে, পড়ে গেছে ইনজুর হয়েছে, কেন? ছিলে গেছিল, ছিলে গেছে ওন্ড হয়েছে, ঠিকই আছে, ছিলে গেছে ইনজুরি হয়েছে, কোনো অসুবিধা নাই। পার্থক্য শুধু হলো ওন্ড হলো তোমার ওই যে জাস্ট একটু ডিসকন্ডিশন অফ দি স্কিন হয়েছে, বা একটা টিস্যুস হয়েছে, স্কিন বা সরি টিস্যুস অফ দ্য বডি, সেটা ওন্ড। কিন্তু ইনজুরি হলো ওইটাও ইনজুরি প্লাস ইনজুরি আরও অনেকগুলো জিনিস, আরও 3টা জিনিস আছে আদার দেন দিস, দেন 4 জিনিস, দেয়ার 4 থিংস যেটা নাকি ইনজুরি কাভার করে, কিন্তু ওন কাভার করে শুধু একটা জিনিস। ইনজুরিতে বলা আছে এনি হার্ম হোয়াট এভার ইলিগালি কজড টু এনি পার্সন ইন বডি, মাইন্ড, রেপুটেশন অর প্রপার্টি। এনি হার্ম হোয়াট এভার ইলিগালি কজড টু এনি পার্সন ইন বডি, মাইন্ড, রেপুটেশন অর প্রপার্টি। তাহলে দেখো তোমার ওইটা একটু বড় হয়ে গেল ইনজুরিটা, বডি, মাইন্ড, রেপুটেশন, প্রপার্টি, 4 থিংস। আর ইনজুরি ওন শুধু একটা জিনিস, ডিসকন্টিনিউশন অফ দ্য টিস্যুস। তাহলে এটা আমি এখন একটু তোমাদেরকে একটু ভালো করে বলতে হবে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওন্ড আর ইনজুরি তুমি যদি এই বোর্ডে না পারো, তুমি কনফার্ম থাকো যে তোমাকে 0.5 দেবে। আমরা যারা কাউকে ফেল করাই তারা আমরা 50-এ 0.5 দিই, যাতে আরেকটা বোর্ড দিয়ে সে পাস করতে না পারে। তুমি কনফার্ম থাকো তুমি 0.5 পাবা। তাহলে তোমাকে ইনজুরি অ্যান্ড ওন জানতে হবে। এই যে তুমি একটা ওয়ার্ড ইউজ করলা, 4টা জিনিস, হোয়াট এভার লিগালি কজ টু এনি পার্সন, বডি, মাইন্ড, রেপুটেশন, প্রপার্টি, তুমি কি বোঝাতে চাচ্ছ? বডি হলো ওই যে ওন্ড হয়েছিল, ডিসকন্টিনিউশন অফ দ্য টিস্যুস, ওইটাকে আমি বোঝাচ্ছি বডি। বডিতে তুমি যদি কোনো আঘাত হয় ওটা একটা ইনজুরি। মাইন্ডে যদি তুমি আঘাত হয় তাহলে সেটাও ইনজুরি, বাট সেটা ওন্ড না। মাইন্ডে আঘাত এটা আবার কি জিনিস? সেটা হলো তোমাকে কেউ কথা দিচ্ছিল, আমি এটি ক্লাসে বলি, কথা রাখে নাই, তুমি মনে আঘাত পাইছো, দিস ইজ হলো মাইন্ড। তুমি ইনজিওর্ড হয়েছিল, ওন হয়নি, কিন্তু তোমাকে কেউ কথা দিছে, কেউ কথা রাখে নাই, তোমার ইনজুরি হয়েছে, তোমার কিন্তু ওন হয় নাই। কিন্তু তোমাকে কেউ খামচি মারছে, এখানে খামচি মারছে, অ্যাব্রেশন হয়ে গেছে, তোমার ওন হয়েছে, তোমার ইনজুরি। তুমি যদি বলো ইনজুরি, হ্যাঁ স্যার আমার ইনজুরি হয়েছে স্যার এখানে আমার, তো ইনজুরি কোন পার্টটা? ওই যে বডি, ওই পার্টটা হয়েছে। তাহলে তুমি বডি বুঝলা, মাইন্ড বুঝলা। রেপুটেশন সাথে ইনজুরি সম্পর্ক কি? সেটা হলো তুমি একটু একটা ভালো মানুষ, তুমি জানো যে তুমি ভালো, তুমি খারাপ কথা বলো না, সরি খারাপ মানুষের সাথে মিশো না, কিন্তু আমরা সবাই বা অনেকে তোমাকে বললো তুমি খুব খারাপ ছেলে, তুমি খুব খারাপ মেয়ে, তোমার রেপুটেশনের প্রবলেম হলো, তাহলে তুমি ইনজুরি হলো, তোমার ইউ আর ইনজুর্ড, বাট তুমি কিন্তু ওন্ড হয় নাই। এই যে তোমার রেপুটেশনের প্রবলেম হলো, তোমার প্রবলেমটা হয়েছে, ইনজুরি হয়েছে তোমার, কিন্তু ওন্ড হয় নাই, মনে রাখবা। আচ্ছা, প্রপার্টি, তোমার একটা মোবাইল ছিল, মোবাইলটা হারিয়ে গেছে, আরে আল্লাহ লস হয়ে গেল তোমার। এই যে প্রপার্টি লস হইল, তুমি ইনজুর্ড হইছ, কিন্তু ওন্ড হয় নাই। তাহলে দেখো ওন হলো শুধুমাত্র বডিতে যদি আঘাতপ্রাপ্ত হও, তুমি ডিসকন্ডিশন অফ দ্য টিস্যু হও, কিন্তু ইনজুরি হলো সেই বডি, মাইন্ড, রেপুটেশন অর প্রপার্টি, অ্যান্ড প্রপার্টি না, অর প্রপার্টি। তাহলে এটা আমি খুব ভালো করে বলছি, আমি আশা করি এমনি জানতাম, আশা করি এটা নিয়ে আর কোনো সন্দেহ হবে না। এই 4টা জিনিস মিলে, 4টা যে কোনো একটা জিনিস হলে সেটাকে আমরা বলি ইনজুরি। স্যাররা অনেক সময় বলবে যে তোমাকে আমি বকা দিচ্ছি, কান ধরছি তোমার, স্যার আমি তো খুব মনে দুঃখ পাইছি, আমি ইনজুর্ড হলাম স্যার। স্যার আপনি আমাকে খুব খারাপ খারাপ কথা বলছেন, আমার রেপুটেশনের প্রবলেম হয়েছে, আমি ইনজুর্ড হলাম। স্যার পরীক্ষা দিতে এসে যে স্যার এই কলমটা হারিয়ে গেছে, দামি কলম ছিল স্যার, খুব পেনটা হারিয়ে ফেলছি স্যার, তুমি ইনজুর্ড হলে আসলে। হ্যাঁ, তাহলে তোমার ওন্ড অ্যান্ড ইনজুরি চলে গেল। এরপর আসতেছে অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি। এই জিনিসগুলো এখন খুব একটা পড়ানো হয় না, একটু জেনে রাখো, অনেক স্যাররা জিজ্ঞাসা করে। অ্যাসল্ট বলা আছে, ইট ইজ অ্যান অফার অর থ্রেট, it is an offer or threat to apply force to the body of another with evil motive. It is an offer or threat to apply force to the body of another with evil motive. এটা হলো তোমার অ্যাসল্ট। এই যে মনে করো একটা স্যার তোমাকে এরকম করতে, এই মারবো কিন্তু মারবো, এই যে মারবো করতেছে তোমাকে মারার জন্য, ইভিল মোটিভ ছিল কি তোমাকে পিটাবে, তাহলে সেটা কি হলো? অ্যাসল্ট হইল। 2 দল ছাত্র ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, মিছিল করতেছে এই দল ওই দল, তারপরে ওদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কি হয় জানো?
এই দল যখন ধাওয়া করে ওই দল তখন পালায়, ওই দল যখন ধাওয়া করে এই দল তখন পালায়। এই যে ধাওয়া অ্যান্ড পাল্টা, ধাওয়া হইল দিস ইজ অ্যাসল্ট, কারণ কেউ কাউকে মারে নাই, এটাতে থ্রেট চলতেছে তাদের মধ্যে, এই তোরে কিন্তু পিটাবো, এই তোরে কিন্তু পিটাবো। তারপরে যখন অ্যাকচুয়াল মারামারিটা শুরু হয়ে যায়, সেটাকে বলি আমরা ব্যাটারি। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইজ কল্ড ব্যাটারি। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইজ কল্ড ব্যাটারি। অর তুমি বলতে পারো এটাকে অ্যাসল্ট ব্রট টু এ কমপ্লিশন, মানে অ্যাসল্ট যখন কমপ্লিট হয়ে যায়, অ্যাসল্ট ব্রট টু এ কমপ্লিশন, অ্যাসল্ট যখন কমপ্লিট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ব্যাটারি। মানে এখন উভয় পক্ষে ঘুষাঘুষি শুরু হয়ে গেছে, এ ওকে নাকে ঘুষি মারতেছে, ওকে মুখে ঘুষি মারতেছে, তখন এটাকে আমরা বলবো ব্যাটারি। কারণ এখন আর কেউ কাউকে ভয় দেখাচ্ছে না, এখন অলরেডি টাচ করে ফেলছে, এটা হবে ব্যাটারি। সো তোমাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ অ্যাসল্ট অ্যান্ড হোয়াট ইজ ব্যাটারি। ওকে, গেল। এরপর জিজ্ঞাসা করতে পারে তোমাকে হার্ট কাকে বলে। হার্ট হলো হু এভার কজেস বডিলি ইঞ্জুরি, পেইন, ডিজিজ or infirmity to a person. Whoever causes bodily injury, pain, disease or infirmity to a person is called heart. এই হার্টটা আবার দু রকম হতে পারে, সিম্পল হার্ট হতে পারে, গ্রিভিয়াস হার্ট হতে পারে। সিম্পল হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট। সিম্পল হার্ট খুব সিম্পল, এখানে ইউজুয়ালি মনে করো এই তোমাকে একটু সামান্য একটু খামচি মারছে, একটু সুপারফিশিয়াল এয়ার অফ দ্য এপিথেলিয়াম উঠে গেছে, যেটা নিয়ে খুব তাড়াতাড়ি, ইট ইজ নাইদার সিরিয়াস নট ডেঞ্জারাস, এটা হলো খুব তাড়াতাড়ি হিল আপ হয়ে যাবে এবং আস্তে আস্তে মিশে যাবে, আমরা এটাকে সিম্পল হার্ট বলি। আমার সিম্পল হার্টের জন্য পানিশমেন্ট খুবই কম, সিম্পল হার্টের জন্য পানিশমেন্ট খুবই কম। কিন্তু আর একটা হার্ট আছে গ্রিভিয়াস হার্ট, বানান খুব জিজ্ঞাসা করে, GRIEVOUS। গ্রিভিয়াস হার্টটা হলো ইম্পর্টেন্ট খুব, কারণ গ্রিভিয়াস হার্ট হতো এটা ডেঞ্জারাস টু দ্য বডি, এর জন্য মানুষের অনেক প্রবলেম হবে, এমনকি সে মারাও যেতে পারে, সবই হইতে পারে। আমরা ওটাকে বলতেছি গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্টের 8টা পয়েন্টস পরীক্ষায় খুবই জিজ্ঞাসা করে, ওটা আমি একটু এখন বলবো, তারপর আমি অন্য ক্লাসিফিকেশনের মধ্যে চলে যাবো ইনজুরির। গ্রিভিয়াস হার্টে ফার্স্টে বলা আছে হলো ইম্যাসকুলেশন, ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীতে মানে সবচেয়ে ছোট, মুখস্থ করার জন্য ছোট লাইন, এক লাইনেই একটা শেষ। ওই ডেথ ইজ দ্য এক্সটিংশন অফ লাইফ বলছিলাম, ওটা হলো 3টা ওয়ার্ড আছে, আর ইমাসকুলেশনের মধ্যে একটাই শুধু, ইমাসকুলেশন বাস। এটা হলো ম্যাসকুলিনিটি নষ্ট করে দেওয়া, মানে পুরুষত্বটা নষ্ট করে দেওয়া, ম্যাসকুলিনিটি নষ্ট করে দেওয়া। সেটা কাটিং অফ দ্য পেনিস হতে পারে, তারপর জেনিটাল অর্গানে মনে করো ইরেকশনের জন্য যে নার্ভটা, সেই নার্ভটা কেটে দিল, নাম্বার 1-এর ওখানে যদি তোমার ওখানে ফ্র্যাকচার হয়, নাম্বার 1 ভার্টিব্রার ওখানে, এসব অনেক কারণে তোমার ইমাসকুলেশন হতে পারে। যেমন ইমাসকুলেশন হলে তাহলে এটার জন্য অবশ্যই এটা একটা গ্রিভিয়াস হার্ট হবে। আচ্ছা, দ্য পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার। তোমরা কি শুনতেছো, মানে শুনতে পারতেছো তো? কোনো অসুবিধা হচ্ছে না বা কোনো খারাপ কিছু? আশা করি তোমরা শুনতে পারতেছো, কারণ আমি তো বুঝতেছি না। আচ্ছা, ও ওয়াচিং লেখছো, তাই তো ঠিকই আছে। ওয়াচিং মানে তো ওয়াচ করতে, ওয়াচিং মানে কি ভাই আমাকে ওয়াচ করতেছো নাকি আবার শুনতেছো শুধু? ওয়াচিংয়ের সাথে হিয়ারিং লাগবে আবার কিন্তু, হ্যাঁ। পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, যে কোনো একটা চোখে। এখানে অনেকগুলো ভুল ধরে, কারণ এটা হলো আমরা এটা ইয়াতে দেই, কি পরীক্ষা জানি ওটাকে বলা হয়, তোমাদের MCQ পরীক্ষায় দেওয়া হয়, একটা ছোট্ট একটা ভুল লাগায় দেওয়া হয়, তোমরা খেয়ালই করো না। তোমরা কোনো রকম একটু দেখো কি যে লিখছে পার্মানেন্ট প্রাইভেশন, আচ্ছা সাথে সাথেই তোমরা ট্রু লিখে দাও, যে গ্রিভিয়াস হার্টের পয়েন্টস পার্মানেন্ট প্রাইভেশন অফ আইদার আই, এটা একটা রং অ্যান্সার। পার্মানেন্ট না লিখে বললো প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, রং অ্যান্সার। প্রাইভেশন অফ আইদার আই, অনেকগুলো এখানে কোশ্চেন করা যায় যেটা নাকি রং, কারণ টোটাল ওয়ার্ডটা হবে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই। পার্মানেন্ট কথাটা যদি না লেখে, দেখতে পারতেছো, ইয়েস, পার্মানেন্ট কথাটা যদি না লেখে অ্যান্সার উইল বি রং। প্রাইভেশন অফ সাইট, সাইট মানে হলো দৃষ্টিশক্তি, সাইট যদি না বলে তাহলেও অ্যান্সারটা রং। অফ আইদার আই, যে কোনো একটা, এইটাও যদি না বলা হয় তাহলে অ্যান্সার উইল বি রং। তোমরা যদি বলো স্যার পার্মানেন্ট প্রাইভেশন অফ আইদার আই, রং অ্যান্সার, তুমি ভাবছো যে স্যার কিছু বুঝতেছে না, স্যার তো তোমার অ্যান্সার রং করে রেখে দিচ্ছে। কারণ আমি
তোমাকে বলতে চাচ্ছি আমার ডান চোখ অথবা লেফট আই, যে কোনো একটা আই যদি তুমি নষ্ট করে দাও, আমার ক্ষতি করে দাও পার্মানেন্টলি, আমার এই 2 নম্বর এইটা, এই 2 নম্বর পয়েন্টটা কাভার করবে। নট নেসেসারি যে আমার 2টা চোখকেই তোমার উঠাই ফেলতে হবে। তুমি যদি বলো স্যার এই 2 নম্বর পয়েন্ট কি এরকম যে আপনার একটা চোখ এভাবে উঠাই ফেলবো, ইগল দিয়ে আর একটা চোখ এভাবে উঠে ফেলবো, না, আমার তুমি কর্নিয়াটা নষ্ট করে দিচ্ছ রাইট আইয়ের, এইটাই যথেষ্ট। স্যার আপনি এখন সিঙ্গাপুরে যায় আপনি কর্নিয়া প্লাস্টিক করলেন, আপনার কর্নিয়া ঠিক হয়ে গেল। হ্যাঁ ঠিক হয়েছে, তো তুমি তো পার্মানেন্টলি নষ্ট করে দিচ্ছিলে প্রথমে, আমি তো এখন ঠিক করে আসছি। সো এটা গ্রিভিয়াস হার্ট হবে। তাহলে পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই গেল। 3 নম্বর, পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং অফ আইদার ইয়ার। এইখানেও আমি একটু বেশি করে বলি, কারণ খুবই রাগ উঠে তোমরা যারা ঝামেলা করো। একবার বলে কি স্যার পার্মানেন্ট প্রাইভেশন অফ সাইট অফ আইদার আই, খুব ভালো কথা। তারপরে বলে কি পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং অফ আইদার আই। আমি তখন বলি যে হিয়ারিং অফ আইদার আই হবে না, তো হিয়ারিং অফ আইদার ইয়ার হবে। সো একটা হলো চোখের দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, কানের হিয়ারিং আর আইয়ের সাইট, এই 2টা মিলাবা না। সো এটা হবে পার্মানেন্ট প্রাইভেশন অফ হিয়ারিং অফ আইদার ইয়ার। তুমি তুমি আমরা বলি না বেটা তোকে কানের মধ্যে এমন এক চর মারবো, কানের কি জানি কানপট্টি বলো না, কানপট্টি ফাটাই ফেলবো আর কি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা গ্রিভিয়াস হার্ট হবে। তুমি তুমি হেড ইঞ্জুরি করছো বা ইয়ার ইঞ্জুরি করছো, এখন আমি কানে কম শুনতে পারতেছি, এটা অবশ্যই পার্মানেন্ট, এটা অবশ্যই হবে কি বলে না, গ্রিভিয়াস হার্ট হবে। হ্যাঁ আমি টিম্পানোপ্লাস্টি করে আসতে পারি সিঙ্গাপুর থেকে, ব্যাংকক থেকে, তারপরেও তোমার এগেনস্টে চার্জ আসবে, কারণ তুমি পার্মানেন্টলি ওটা নষ্ট করে দিয়েছিলে। আচ্ছা গেল, খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট। এইটার মানে হলো শরীরের কোনো একটা অঙ্গ, চোখ, কান, নাক, দাঁত, হাত, পা, ফিঙ্গার্স, টোজ, এগুলা আমার হার্ট, লাং, লিভার, স্প্লিন, এগুলো সব আমার একটা বডির অঙ্গ, অর্গ্যান। তুমি যে কোনো একটা কেটে ফেলে দিচ্ছ, আমার কানটা তুমি কেটে ফেলে দিচ্ছ, আমার আঙ্গুলটা তুমি এখান থেকে পুরো কেটে ফেলে দিচ্ছ, তাহলে তো অবশ্যই তোমার এগেনস্টে চার্জ আসবে অফ গ্রিভিয়াস হার্ট। ক্লিয়ার? আচ্ছা, পার্মানেন্ট, এটা হলো পার্মানেন্ট প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট। তারপরটা হলো পার্মানেন্ট প্রাইভেশন অফ দ্য পাওয়ার অফ এনি মেম্বার অর জয়েন্ট। এই 2টা পার্থক্য হলো যে আমি এইভাবে বলি তুমি আমার হাত এখান থেকে কেটে ফেলে দিচ্ছ বা আঙ্গুলটা এখান থেকে কেটে ফেলে দিচ্ছ, এটা হলো ওই 4 নম্বর ছিল। আর 5 নম্বরটা ছিল হলো তুমি জাস্ট আমার এই টেন্ডনগুলো কেটে দিচ্ছ, আমার সব আঙ্গুলের টেন্ডনগুলো কেটে দিচ্ছ। আমি ভাত খাবো কেমন করে, আমি তো এইভাবে ভাত খাই, আমি এরকম করতে পারতেছি না। আমি যেহেতু এইভাবে করতে পারতেছি না, এই জন্য আমি বলতেছি তুমি গ্রিভিয়াস হার্ট করে দিচ্ছ আমার, তুমি আমার জয়েন্ট টেন্ডনগুলোকে কেটে দিয়ে আমাকে এখন খেতে দিই। আমি তোমাকে গুলি করে মারতে চাচ্ছিলাম, এরকম করে আমি পিস্তল করবো, আমি এরকম করতেই পারতেছি না, কারণ তুমি আমার এগুলো সব কেটে দিচ্ছ আর কি। সো এটাও একটা গ্রিভিয়াস হার্ট। আচ্ছা, তারপরে জানি কোনটা, ডিস্ট্রাকশন অফ দ্য ডিসফিগারেশন অফ দ্য হেড অ্যান্ড ফেস। হ্যাঁ এটাও তোমার এমন মারছে, তোমাকে মারতে মারতে তোমার বলে, তোমরা কি বলো ওয়ার্ডটা, চেহারা ভচকায় দিচ্ছে না, ছেলেরা খুব বলে এই ওয়ার্ডটা, যে তোরে এমন মারুম যে তোর বেটার চেহারা ভচকায় দিব। এই যে চেহারাটা ভচকায় দিচ্ছ, মানে জিওগ্রাফি চেঞ্জ করে দিচ্ছ, তার মুখের জিওগ্রাফি তুমি চেঞ্জ করে দিচ্ছ, এটা অবশ্যই তোমার গ্রিভিয়াস হার্টের মধ্যে হবে। আচ্ছা, তারপরে 7 নম্বরটা মনে হচ্ছিল ফ্র্যাকচার অফ দ্য বোনস অর ডিসলোকেশন অফ দ্য টুথ। আচ্ছা, তোমাকে কেউ মারলো, মেরে হাড্ডি ভেঙে দিল, তা অবশ্যই এটা তোমার গ্রিভিয়াস হার্ট হবে। তোমাকে কেউ মুখে একটা ঘুষি মারছে, দাঁত খুলে পড়ে গেছে, আর দাঁতে ফ্র্যাকচার হয়েছে, হ্যাঁ, বা দাঁতটা ডিসলোকেশন হয়ে গেছে, শুধু যদি একটু নড়াচড়া সামান্য হয়, এটার জন্য কিন্তু গ্রিভিয়াস হার্ট হবে না। কিন্তু এই যে তুমি ফ্র্যাকচার অফ দ্য বোনস বা ফ্র্যাকচার অফ দ্য টুথ করলা, অথবা ডিসলোকেশন অফ দ্য জয়েন্টস বা ডিসলোকেশন অফ টুথ করলা, তাহলে তোমার এগেনস্টে গ্রিভিয়াস হার্ট হবে। আর লাস্ট হলো একটা হলো, ওটা বলতেছে এনি হার্ট হুইচ এনডেঞ্জার্স লাইফ না, or causes the victim unable to perform his ordinary pursuit for a period of 20 days। এইখানে বলতে চাচ্ছে যে তুমি একটা এই কেসগুলো অনেক পাওয়া যায়, এটা নিয়ে কিছু কথা বলতে হবে, কারণ এটা তুমি উপজেলায় খুব ভুগবা এটা নিয়ে, সেই জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। এনি হার্ট হুইচ এনডেঞ্জার্স লাইফ, তোমাকে এমন একটা হার্ট করা হয়েছে এটা তোমার লাইফে ক্ষতি হয়ে যেতে পারতো, হয় নাই, হতে পারতো। ডাক্তার যদি মনে করে যে আরে আল্লাহ এটা তো তুমি মারাই যাইতে পারতা, তাহলে কিন্তু গ্রিভিয়াস হার্ট লিখে দিবে সে।
or causes the victim unable to perform his ordinary pursuit for a period of 20 days. অর্ডিনারি পার্সুইটে বাংলা দৈনন্দিন কাজ। আর রেগুলার যে ওয়ার্ক, তোমার রেগুলার ওয়ার্ক কি? তোমার রেগুলার হলো দাঁত মাজা, তোমার রেগুলার হলো ভাত খাওয়া, তোমার রেগুলার ওয়ার্ক হলো তুমি বাথরুমে একা একা যাওয়া। এই কাজগুলো যদি তুমি 20 দিন করতে না পারো তাহলে সেটা তোমার গ্রিভিয়াস হার্ট হবে। এখন আমি এইটার উপর বেশ কিছু কথা বলবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকেও এখনও উপজেলা থেকে আমার স্টুডেন্টরা, অনেক পুরনো স্টুডেন্টরা, 20 বছর আগে, 15 বছর আগের, ওরা ফোন করে যে স্যার এরকম একটা ইনজুরি সার্টিফিকেট নিয়ে সমস্যা আছে স্যার, এটা কি সিম্পল হবে না গ্রিভিয়াস হবে? অ্যাকচুয়ালি খুবই কঠিন সিম্পল আর গ্রিভিয়াস দেওয়া, কারণ আমিও তো উপজেলা লেভেলে চাকরি করছি 88, 89, 90 এরকম সময়। আমি দেখছি যে আসলে এই 8টা পয়েন্টসের মধ্যে অনেক সময় কাভার হয় না অনেক কথা, তখন খুব সমস্যা হয়। আমি এইটা একটু তোমাদেরকে এক্সপ্লেইন করতে চাই, কারণ এই প্রবলেমটা একটা তোমার প্র্যাকটিক্যাল প্রবলেম হবে যখন তুমি ডিস্ট্রিক্ট লেভেলে বা উপজেলা লেভেলে কাজ করবে, কারণ তোমাকে ইনজুরি সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, কোনটা কোনটা নিয়ে প্রবলেম হবে? মেইন প্রবলেম হবে যেটা, সেটা হলো মাথায় একটা বাড়ি দিচ্ছে, সিভিয়ার ব্লিডিং হচ্ছে। এটা আসলে খুবই কঠিন বলা যে এটা কি সিম্পল না গ্রেভিয়াস। কেন আমি তোমাকে বলতেছি, আর একটা জিনিস হলো হেভি মারছে, হেভি পিটাইছে, গায়ে খুব ব্যথা, পেশেন্টটা হাসপাতালে ভর্তি ছিল। তোমার অ্যান্সারে হলো 20 দিন পর্যন্ত ভর্তি না থাকলে সেটা গ্রিভিয়াস হবে না। 20 দিন পর্যন্ত ভর্তি না হলে এটা গ্রিভিয়াস হবে না। তাহলে দেখো সমস্যাটা কি? সমস্যাটা হলো যে তুমি একটা পেশেন্ট যখন ভর্তি হবে, তুমি তো জানো গ্রামে আজকাল টাউট, বাটপার, মাস্তান, এই পার্টি ওই পার্টি, এক পার্টির মধ্যে 2 দল লোক, চেয়ারম্যানের লোক, ইউনিয়ন চেয়ারম্যানের লোক, এমপির লোক, প্রচুর এই ধরনের লোক আছে যাদের মধ্যে নিজেদের সবসময় মারামারি হচ্ছে। এখন দেখো তুমি মাত্র বিসিএস করে তুমি গ্রামে গেছো, তুমি একটা ইমার্জেন্সি ডিউটি ছিল, পেশেন্টটা ভর্তি করছে এবং তোমার ওয়ার্ডে পেশেন্টটা ভর্তি আছে। এখন যেটা সমস্যা হবে সেটা হলো 7-8 দিন হয়ে গেলে না, মনে করো বেশ জখম ছিল কিন্তু কোনোটাই গ্রিভিয়াস হার্টের মধ্যে দেওয়ার মতো না। তো 8-10 দিন যখন হয়ে যায় তখন যারা মারছে সেই পক্ষের লোকগুলো তোমার সাথে এসে গল্প করবে, স্যার কেমন আছেন, এই গল্প টল্প করে বলবে, স্যার একটা কথা বলবো, আপনার ওয়ার্ডে না স্যার একটা পেশেন্ট আছে এই নাম, তুমি তো বুঝছো যে কী বলতে যাচ্ছে, স্যার পেশেন্টটা না স্যার ভালো হয়ে গেছে, ডাক্তার তুমি, কিন্তু ওই তোমাকে বলবে স্যার পেশেন্টটা না ভালো হয়ে গেছে, ও তো স্যার এখন বাসায় চলে যাওয়ার মতো। তার মানে এটা কি? তার মানে হলো এই পার্টি হলো ওকে ধরে পিটাইছে, এই পার্টি চাচ্ছে ও যেন 20 দিন থাকতে না পারে, কারণ সে যদি 20 দিন থাকে তাহলে সে একটা গ্রিভিয়াস হার্টের সার্টিফিকেট পেয়ে যাবে। এটা হলো এক দল। আরেক দল আসছে, স্যার আপনি কেমন আছেন, ভালো আছেন, গল্প করার পর বলবে, স্যার আপনার যে ওয়ার্ডে একটা পেশেন্ট আছে, ওই পেশেন্টটা না স্যার খুব খারাপ অবস্থা স্যার, স্যার ওটা হাঁটতেই পারে না, ওকে স্যার কিন্তু এত সহজে ছাড়েন না স্যার। তার মানে ও চাচ্ছে ও যেন 20 দিন থাকে, কারণ 20 দিন থাকলে সে একটা গ্রিভিয়াস হার্টের সার্টিফিকেট পাবে। এখন তুমি পড়ছো বিপদে, এখন তুমি কোন দিকে যাবা? সত্যি কথা বলতে কি, আজকাল উপজেলায় চাকরি করা খুবই কঠিন, এবং তার মধ্যে অন্যতম কঠিন হলো এই ইনজুরি সার্টিফিকেটের জন্য। এরা ইনজুরি সার্টিফিকেট নিয়ে তোমার প্রেশার ক্রিয়েট করবে। তারপরে কয়েকদিন পর শুরু হবে, একদল এসে বলবে যে ডাক্তার সাহেব আপনি রুগীটা কেন আটকে রাখছেন, আর দল বলবে ডাক্তার সাহেব আপনি কেন এই খারাপ রুগীটাকে ছেড়ে দিচ্ছেন। পেপারে উঠবে তোমার নাম, লোকাল পেপারগুলোতে, যে ডাক্তার ওই ওই সাংবাদিক আবার যে দলের পয়সা খাবে তার পক্ষে লিখবে যে ডাক্তার সাহেব তো ভালো রুগীটাকে হাসপাতালে ভর্তি করে রেখেছে, এতে সরকারের কোটি কোটি টাকার ভাত নষ্ট হইতেছে। অথবা বলবে ডাক্তার সাহেব একটা খুব খারাপ রোগীকে টাকা পয়সা খেয়ে 7-8 দিন 10 দিনের মধ্যে ছেড়ে দিচ্ছে। সো এটা একটা রিয়েল প্রবলেম। আর একটা প্রবলেম হইলো এমন মারা মারছে, মাথায় মনে করো 5-7 স্টিচ দিছো তুমি, হেভি ব্লিডিং হয়েছে। দেখো ওই একটা ঘুষি মারছো, দাঁত পড়ে গেছে বা খুলে ভেঙে গেছে, এতে হয়তো অতটুকু ব্যথা পেয়েছে কিনা যাই না, তো মাথায় 5-7টা স্টিচ দিছে, ওইটা কিন্তু অনেক বেশি ব্যথা। কিন্তু তোমার এটা খুব সহজেই গ্রিভিয়াস হার্ট দেওয়া যায়। এমনও হয় অনেকে আছে যে ইয়াতে যাচ্ছিল, দাঁতের ডাক্তার গেছে, খুব দাঁত ব্যথা, দাঁত খুব নড়াচড়া করতেছে, মানে মোটামুটি টান মারলে পড়ে যায়, তারপর সে দাঁতের ডাক্তার কাছে যাচ্ছে দাঁত ওঠানোর জন্য।
এর মধ্যে তোমার সাথে ওর লাগছে ঝগড়া, তুমি দিছো একটা ঘুষি, সুন্দর করে দাঁতটা খুলে পড়ে গেছে। ও বেটা বলে, হ্যাঁ তুমি আমার দাঁত ভেঙে দিচ্ছ কেন? আমি ডাক্তার কাছে যাই বলতেছি যে গ্রিভিয়াস হার্ট করছো তুমি। বেটা কিন্তু দাঁত উঠাতে গেলে 300 টাকা লাগতো, 300 টাকা তো বাঁচে গেল, উল্টা ওর তোমার নামে কেস করলো যে তুমি নাকি ওর দাঁত ভেঙে ফেলে দিচ্ছ। হ্যাঁ, আচ্ছা এখন ও দেবযানী আচার্য, আচ্ছা এখন গ্রিভিয়াস হার্টটা হলো তোমার তোমার এক্সপেরিয়েন্স, তোমার বুদ্ধির উপর দিয়ে, এবং ওইখানকার পলিটিক্যাল সিচুয়েশন, কোড সব কিছু বুঝে তোমাকে দিতে হবে। কারণ একই জিনিস দেখবা যে তুমি একখানে গ্রিভিয়াস হার্ট দিচ্ছ, আবার আর একখানে ওটা অ্যাভয়েড করে গেছো। মাথার ওটা একজন, আমরা যখন স্টিচ দেই, অ্যান্টিবায়োটিক দেই, এই হাসপাতালে 10-12 দিন থাকার পর রুগীটা ছেড়ে দেই, তাতে রুগী 20 দিন থাকলো না। এখন তুমি তাহলে কিভাবে এটাকে এখন তুমি করবে? এখন তুমি বলতে পারো যে স্যার ওটা পারমানেন্ট ডিসফিগারেশন হয়ে গেছে, কারণ যখন আমি স্টিচ দিচ্ছি তখন কিন্তু ওখানে দাগ পড়ে গেছে আর কি। হ্যাঁ, সো এইভাবে ওটা আবার গ্রিভিয়াস হার্ট দেওয়া যায়, বাট এটা ভেরি টাফ আসলে। সিম্পল হার্ট এবং গ্রিভিয়াস হার্টের মধ্যে পার্থক্য করাটাও খুব কঠিন। কতটুকু হলে সিম্পল আর কতটুকু হলে গ্রিভিয়াস, যদিও 8টা পয়েন্টস বললাম, তারপরেও এটা আমি পড়ানোর জন্য তোমাকে বললাম, কিন্তু সত্যি কথা বলতে কি, তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা তখন তুমি টের পাবা যে গ্রিভিয়াস হার্টটা আসলে আর সিম্পল হার্টের মধ্যে পার্থক্য করাটা খুবই কঠিন। গ্রামের লোকরা যদি অনেক রক্ত পড়ে তাহলে ওটাকে বলবে যে আরে বাপরে ভাই এত রক্ত পড়ছে, তাহলে এটা গ্রিভিয়াস। অথচ একটা লোকের মাথায় ঘুষি মারলা, তার যদি একটা ব্রেন ইঞ্জুরি হয় তাহলে তো এটা গ্রিভিয়াস হার্টের বাপ এটা আরও। হ্যাঁ, কিন্তু ওরা তো ওই রক্ত দেখতেছে না, ওরা হলো যার অনেক রক্ত পড়বে সেটাকেই বলবে যে অনেক বেশি ইঞ্জুরি হয়েছে, হাতে মারছে, হাতে কেটে গেছে, রক্ত বাইরেছে, এটা গ্রিভিয়াসের মধ্যে কোনো কিছু দিয়ে হয়তো পড়লো না, কিন্তু ওরা বলবে যে এই বাপরে বাপ, ডাক্তার সাহেব পয়সা খায় এত রক্ত বেরিয়েছে আমরা দেখলাম, তারপরেও গ্রিভিয়াস হার্ট দেয় নেই। তাহলে মনে রাখি এটা একটা খুব সমস্যার জিনিস, সিম্পল হার্ট আর গ্রিভিয়াস হার্ট। এইটা নিয়েই তোমার জীবনের সবচেয়ে বেশি সমস্যা হবে। পরীক্ষায় স্যাররা এই গ্রিভিয়াস হার্ট না পারলে তোমাকে ফেল করে দিবে, কারণ এটাই তোমার কাজে লাগবে জীবনে। আচ্ছা কয়টা বাজলো এখন? এর মানে 3:30 হবে হয়তো। এরপর আসতেছে তোমার হলো ইঞ্জুরি সম্বন্ধে। ইঞ্জুরি অনেক ক্লাসিফিকেশন আছে, যে ওন ইঞ্জুরি, এগুলা ওনডে ক্লাসিফিকেশনে আমি তোমাকে বলি, আমার দরকার হলো মেকানিক্যাল ইঞ্জুরিসগুলো, যেখানে আছে হলো অ্যাব্রেশন, ব্রুইজ, ইনসাইজডোন, ল্যাসেডোন অ্যান্ড পাঞ্চাডোন। তুমি দেখবা বইয়ে তো তোমার তো ক্লাসিফিকেশনের তো কোনো অভাব নাই, ওখানে আছে দেখবা তোমার এই থার্মাল ইঞ্জুরিজ আছে, ওখানে হিট কোল্ড দুইটার মধ্যে আবার বার্ন স্ক্যাল, এখানে হাইপোথার্মিয়া, অনেকগুলো আছে, হিট ক্র্যাম্পস। তারপর ওখানে তোমার এই থার্মাল ইঞ্জুরি ছাড়াও তো তোমার ওই কেমিক্যাল দিয়ে দেখবে করোসিভস নিয়ে অনেকগুলো কথা বলা আছে, তো ফায়ার আর্মস বলা আছে। তো আমাদের কাছে কিন্তু মেইন দরকার, মানে আমরা যেটা পড়াবো সেটা হলো মেইনলি হলো আমরা মেকানিক্যাল ইঞ্জুরিজ পড়াবো। মেকানিক্যাল ইঞ্জুরিজগুলো তোমার শার্প কাটিং উইপন দিয়ে হতে পারে, ব্লান্ট উইপন দিয়ে হতে পারে, পয়েন্টেড উইপন দিয়ে হতে পারে। মেকানিক্যাল ইঞ্জুরিজের মধ্যে প্রথমেই আসতেছে হলো অ্যাব্রেশন। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাব্রেশন? অ্যাব্রেশন কাকে বলে? তোমরা বলবা অ্যাব্রেশন ডিস্ট্রাকশন অফ দ্য সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন অর এপিডার্মিস, যেটাই বলো ডিস্ট্রাকশন অফ দ্য সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য স্কিন অর এপিডার্মিস। কিসের জন্য ডিস্ট্রাকশন হলো? ডিউ টু ফ্রিকশন উইথ সাম হার্ড অর ব্লান্ট অবজেক্ট অর রাফ অবজেক্ট। ডিউ টু ফ্রিকশন উইথ সাম হার্ড, ব্লান্ট অর এনি রাফ অবজেক্ট। সোজা কথা হলো শরীরের, আমার বডির সাথে কোনো একটা হার্ড সাবস্টেন্স, কোনো একটা রাফ সাবস্টেন্সের সাথে যদি একটু ফ্রিকশন হয় তাহলেই আমি সেটাকে বলবো অ্যাব্রেশন। খুব সোজা জিনিস। এই যে আঙ্গুলের এই নখটা দিয়ে আমি এখানে খামচি দিলাম, এই যে উঠাই দিলাম, এইটি অ্যাব্রেশন। আমার এই নখটা একটু ধারালো আর আমার এই স্কিনটা একটু উপরে উঠে আসলো, এটাকে আমরা বলি এটাই হলো জাস্ট অ্যাব্রেশন। অথবা জাস্ট এই পয়েন্টেড এন্ডটা দিয়ে তুমি এইভাবে একটা পিন দিয়ে এইভাবে আস্তে করে টান মারলা, এগুলোকে আমরা বলি অ্যাব্রেশন। অ্যাব্রেশন তা হলো সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য এপিডার্মিস জাস্ট উঠে যাওয়া। ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাব্রেশন। অ্যাব্রেশনের ক্রাইটেরিয়া কি? এই কোশ্চেনটা আমি পরীক্ষায় ধরি এবং ইয়াতে খুব আসে, কী বলুন নাম, এমসিকিউ পরীক্ষাতে। আমি যখন রাজশাহী মেডিকেল কলেজের মডারেটর ছিলাম, আমি সবসময় এই কিছু কোশ্চেন কমন দিতাম, তার মধ্যে এটা দিতাম 2012 থেকে 2015, এই প্রায় 3 বছরে 6 বার আমি কোশ্চেন করছি। এই জিনিসগুলো দিতাম খুব। ট্রু অ্যাব্রেশনের ক্রাইটেরিয়া কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ট্রু অ্যাব্রেশন? নাম্বার 1 মনে রাখবা,
ব্লিডস লিটিল, BLEEDS, ব্লিডস, ব্লিডস মানে ব্লিডিং, ব্লিডিং হবে কম, ব্লিডস লিটিল। একটা অ্যাব্রেশনে, এই যে খামচি, খামচিতে কি এমন হয় বলো তো? কিছুই হয় না। খামচিতে কোনোদিন রক্ত বের হয়? রক্তই তো বের হয় না। হ্যাঁ, মানে আমার খামচিতে বের হয় না, অনেকে খামচিতে হয়তো বের হবে, যাদের নট বড়, সেটা আলাদা কথা। তাহলে ব্লিডিং হবে খুব কম, ব্লিডস লিটিল, BLEEDS, ব্লিডস। হিলস র্যাপিডলি, খুব তাড়াতাড়ি হিলিং হয়ে যাবে। তোমরা এই কয়েকদিন পর 4th ইয়ারে উঠবা, 4th ইয়ারে তোমাদেরকে প্যাথোলজিতে হিলিং পড়াবে। শুকায় যাওয়া, যে ক্ষত শুকায় যায় না, ওটা আবার হিলিং। হিলিং দুই রকম হয়, হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন। হ্যাঁ, এটা আমার এখন জানার দরকার নেই, তুমি শুধু জানো যে হিলিং হওয়ার মানে ওই ইঞ্জুরিটা শুকিয়ে যাওয়া। তাহলে খুব তাড়াতাড়ি শুকায় যায়, কারণ এটা তো ইঞ্জুরি হয় অল্প, সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য এপিডার্মিস, যার ফলে খুব তাড়াতাড়ি শুকায় যায়। এটা হলো ব্লিডস লিটিল, হিলস র্যাপিডলি। তারপরে 3 নম্বরে লিভিং নো স্কার। তোমরা আইডেন্টিফিকেশন চ্যাপ্টারে পড়ছো, স্কার ফর্ম করে, কোনো জায়গায় যদি কেটে যায় ওখানে দাগ হয়ে যায়, ওটাকে আমরা বলি SCAR, স্কার। এখানে কোনো স্কার ফর্ম করে না, লিভিং নো, LEAVING, লিভিং নো স্কার, ব্লিডস লিটিল, হিলস র্যাপিডলি, অ্যান্ড লিভিং নো স্কার, and it is very much simple in nature. Usually abrasion is simple in nature. These are the criteria of true abrasion, very important: bleeds little, heals rapidly, and leaving no scar. আচ্ছা ভাই, দেখো তো কয়টা বাজে একটু বলো। এরপরে এটা মনে হাফ হয়েছে না, এখন কি 3:30 মতো না কয়টা বাজে দেখো তো, কেউ একটু লিখে দাও প্লিজ। এরপরে আসতেছে হলো হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাব্রেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাব্রেশন? অ্যাব্রেশন আর 4 টাইপস। নাম্বার হলো স্ক্র্যাচ অ্যাব্রেশন, স্ক্র্যাচ হলো দাগ, স্ক্র্যাচ অ্যাব্রেশন। নাম্বার 2 হলো গ্রেজ অ্যাব্রেশন, গ্রেজ অ্যাব্রেশন, স্ক্র্যাচ অ্যাব্রেশন, গ্রেজ অ্যাব্রেশন। নাম্বার 3 হলো প্রেশার অ্যাব্রেশন, অ্যান্ড নাম্বার 4 হলো impact or patterned abrasion, impact or patterned abrasion. Scratch, graze, pressure and impact. Scratch এর আরেকটা নাম হলো linear abrasion. Scratch, graze, pressure and impact, pressure and patterned or impact abrasion. আচ্ছা, গেল। কেউ টাইম একটু বললো না ভাই, টাইমটা একটু লিখে দাও কয়টা বাজে প্লিজ। আচ্ছা, এরপরে আসতেছে হলো স্ক্র্যাচ অ্যাব্রেশন কাকে বলে, আবার লিনিয়ার অ্যাব্রেশন কাকে বলে। স্ক্র্যাচ অ্যাব্রেশন দিস ইজ প্রডিউসড বাই দ্য পয়েন্টেড এন্ড অফ এ শার্প কাটিং ওয়েপন, দিস ইজ প্রডিউসড বাই দ্য পয়েন্টেড এন্ড অফ এ শার্প পয়েন্টেড ওয়েপন। যেমন একটা আলপিন, তুমি আলপিনটাতে যদি এইভাবে টান দাও, এরম করো, তাহলে আমি এটাকে বলবো একটা স্ক্র্যাচ অ্যাব্রেশন হয়েছে। এই যে দেখো না, গাড়িতে দাগ পড়লে আমরা কি বলি? স্ক্র্যাচ পড়ে গেছে। আয়নাতে দাগ পড়লে আমরা বলি স্ক্র্যাচ পড়ে গেছে। মোবাইলে যদি তুমি কাভার না রাখো তাহলে তুমি কি বলো? স্ক্র্যাচ পড়ে গেছে। স্ক্র্যাচ অ্যাব্রেশন বলি আমরা এটাকে, দাগ পড়ে যাওয়া আর কি। হ্যাঁ, এটা অবশ্যই একটা অ্যাব্রেশন, কারণ তোমার সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য এপিথেলিয়াম উঠে আসলো, তুমি এইভাবে টান মারলা। আচ্ছা, স্ক্র্যাচ অ্যাব্রেশনের পর আসতেছে, আর মেডিকেল এগুলির পরে আরও কিছু কথা বলবো। গ্রেজ অ্যাব্রেশন হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটা খুব বেশি পাই। এবং এই গ্রেজ অ্যাব্রেশন দেখে আমরা ধরে নিতে পারি যে মেবি ইট ওয়াজ এ কেস অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। সেটা হলো যে হোয়েন লার্জ পার্ট অফ দ্য বডি, আমার যেই শরীর, আমার মাথা বলো, মুখ বলো, শরীর বলো, হাত বলো, পা বলো, শরীরের একটা বড় অংশ, লার্জ পার্ট অফ দ্য বডি হোয়েন কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, মনে করো গ্রাউন্ডের সাথে বা ফ্লোর বা ওয়ালের সাথে, অ্যান্ড দেয়ার ইজ আ ফ্রিকশন, তাহলে স্ক্র্যাচ অ্যাব্রেশনও ফ্রিকশন ছিল, এই একটা লাইন ছিল এরকম। গ্রেজ অ্যাব্রেশনের ফ্রিকশনটা হলো অনেক বড়। তোমার বডি মনে করো স্লাইডিং বা গ্লাইডিং হচ্ছে, মানে তুমি রাস্তা দিয়ে সাইকেল চালা যাচ্ছিলা, তুমি একটা ধাক্কা খাইলা, সাইকেল থেকে পড়ে গেলা, রোডের অনেক বালু কণা ছিল ছোট ছোট, রোডটা তো একদম রাফ, তুমি রোডের সাথে এভাবেই ঘষা খাইছো, ঘষা খাওয়ার সময় কি হয়েছে? তোমার সাথে ফ্রিকশন হয়ে গেছে, বুঝতে পারছো? ফ্রিকশন হয়ে তোমার বডির অনেক বড় অংশ ছিলে গেছে, আমরা বাংলায় বলি। অ্যাব্রেশন মানে আসলে ছিলা জখম, শরীরে একটা বড় অংশ ছিলে গেছে, এটাকে আমরা বলতেছি গ্রেজ অ্যাব্রেশন। তোমার বইয়ের ছবি আছে, ছবি দেখে নিও। তাহলে স্ক্র্যাচ অ্যাব্রেশন চিকন একটা দাগ, আর গ্রেজ অ্যাব্রেশন অনেক মোটা একটা অংশ এইভাবে। এবং গ্রেজ অ্যাব্রেশন ইউজুয়ালি ইন্ডিকেট করে রোড
ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাধারণত। তারপরে আসতেছে হলো, তোমরা কি কেউ আমাকে টাইমটা বলতে পারলা না? প্রেশার অ্যাব্রেশন। প্রেশার অ্যাব্রেশন হলো বডিতে যখন পারপেন্ডিকুলারলি, পারপেন্ডিকুলারলি, তার মানে 335, আমাদের এখানে 335 মনে আজান দেয়, পারপেন্ডিকুলারলি যখন তোমাকে প্রেশার ক্রিয়েট করবে, তাহলে সেটাকে আমরা বলবো প্রেশার অ্যাব্রেশন। আচ্ছা, আজান দিচ্ছে, 1 মিনিট একটু বিরতি দিই প্লিজ, 1 মিনিট, বন্ধ করবো না, এরকমই থাকুক। হ্যাঁ, আজান দিচ্ছে, তারপরেও একটু বলি যে পারপেন্ডিকুলারলি যখন প্রেশারটা পড়বে, সেটাকে আমরা বলতেছি হলো তোমার প্রেশার অ্যাব্রেশন। যেমন হ্যাঙ্গিংয়ে এটা হয়, হ্যাঙ্গিংয়ে যে লিগেচারটা, গলার দাগটা একদম এইভাবে যে ইনওয়ার্ডস প্রেশার ক্রিয়েট করে এটা, হ্যাঁ, ডাউনওয়ার্ডস প্রেশার ক্রিয়েট করে এটা, এটাকে বলা হয় প্রেশার অ্যাব্রেশন। অ্যান্ড লাস্ট অফ হলো প্যাটার্ন অর ইমপ্রিন্ট অ্যাব্রেশন। প্যাটার্ন অর ইমপ্রিন্ট অ্যাব্রেশন এটা হলো যে অনেক সময় না, যে যে স্ট্রাকচারটা দিয়ে অ্যাব্রেশনটা হয়েছে ওটার একটা ইমপ্রিন্ট বা প্রিন্ট পাওয়া যাবে। যেমন তোমাকে আমি বলি, ছেলেরা জানো অনেক সময় ছোটোবেলায় সাইকেল চালানো শেখানোর সময় সাইকেলের চেনটা অনেক সময় পায়ের নিচে দাগ ফেলে দেয়, দেখবা চেনটা যেরকম এরকম 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 একটা চেনের একটা দাগ থাকে না, দেখেই বোঝা যায় যে এটা একটা সাইকেলের চেনের দাগ। এটাকে বলি আমি প্যাটার্ন বা ইমপ্রিন্ট অ্যাব্রেশন। অথবা বলতে পারো তুমি, এটা এটা আমার কাছে একটা খুব সুন্দর ছবি ছিল, এখন নাই, গাড়ির টায়ার মার্কস, তোমাদের বই আছে ছবিগুলা। তুমি জানো গাড়ির টায়ারটা কিন্তু গোল, কিন্তু 100% গোল না, দেখবা একটু এরকম খাঁচকাটা থাকে। ওই টায়ারটা যদি মনে করো একটা রোড ট্রাফিকে একটা লোকের পেটে এরকম করে প্রেশার দিচ্ছে বা পিঠে চাপ দিচ্ছিল, টায়ারের একটা মার্কস পাওয়া যায়, ওটাকে আমরা বলতে পারি ইমপ্রিন্ট বা প্যাটার্ন অ্যাব্রেশন। ওই চাকার যে প্যাটার্নটা সেটা অনেক সময় দেখতে পাওয়া যায়। সো তাহলে অ্যাব্রেশন 4 রকম হয়ে গেল। এই 4 রকম অ্যাব্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিটেনে আসে হোয়াট ইজ অ্যাব্রেশন, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাব্রেশন অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাব্রেশন। তারপরে এক্সাম্পলগুলো আসে যে লিনিয়ার কেমন করে হলো, স্যার একটা স্ক্র্যাচের নাম্বার দিয়েছিলাম। তারপরে গ্রেজ অ্যাব্রেশন কেমন করে হলো, স্যার একটা লার্জ পার্ট অফ দ্য বডি কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড বা ওয়াল বা কোনো রাফ অবজেক্টের সাথে। প্রেশার অ্যাব্রেশন কেমন করে হয়েছিল ওই হ্যাঙ্গিংয়ে। আর ইমপ্রিন্ট অ্যাব্রেশন ছিল ইন কেস অফ তোমার টায়ার মার্কস অর সাইকেলের চেন। কি আজকে কি তোমরা শুনতেছো? মোটামুটি আমি তো বুঝতে পারতেছি না, তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? এতক্ষণ যে কথা বলছে আমি তো আজকে কোনো গল্পই করি নাই, কারণ আজকে টাইম খুব কম। তোমরা তো কোনো কিছু বলতেছো না যে মানে কোনো অসুবিধা হচ্ছে কি না। এতক্ষণ যেগুলো বলছি ইনজুরি সম্বন্ধে মোটামুটি ধরতে পারছো? গ্রিভিয়াস হার্ট সম্বন্ধে বলেছি। নো রেসপন্স টুডে, ওয়াই আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, বুঝতেছি না। এরপরে আসতেছে হলো তোমার what are the medico-legal importance of abrasion? This is very important. What are the medico-legal importance of abrasion? এখন বলি, ফার্স্ট হলো নাম্বার 1, এইভাবে বলতে পারো, অনেকগুলো আছে, আমি কয়েকটা একটু বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা বই থেকে পড়ে নিও। একটা হতে পারে অ্যাব্রেশন ইজ সিম্পল ইন নেচার, এটি একটা মেডিকো-লিগাল ইম্পর্টেন্স। তার মানে অ্যাব্রেশন খুব একটা, এর মেডিকো-লিগাল ইম্পর্টেন্স একটা সিম্পল একটা ইনজুরি। ঠিকই বলছি, কারণ জাস্ট সুপারফিশিয়াল লেয়ার অফ দি এপিথেলিয়াম উঠে যায়, এটা একটা সিম্পল ইনজুরি, নাম্বার 1। নাম্বার 2 হতে পারে এরকম, ইট ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। এবার তোমাকে বলি কেমন করে এটা হলো যে ইট ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। তুমি দেখো, তুমি যদি একটা আলপিন দিয়ে তোমার এইখানে একটা টান মারো এইভাবে, হ্যাঁ, অথবা স্ক্র্যাচ এরকম করে ছোঁয় দাও এরকম, তাহলে দেখবা কি একটা এন্ড হবে একটু, হেডের সাইডটা একটু হবে মোটা আর টেইলের সাইডটা হবে একটু চিকন।
তাহলে ওই টেইলের সাইডটাই হলো তোমার ডাইরেকশনটা ওই দিকে চলে গেছে। মানে তোমাকে তুমি এইটা দেখে বুঝতে পারবা যে এটার এটার স্টার্টিং কোন দিকে ছিল আর ফিনিশিং কোন দিকে ছিল। স্ক্র্যাচ অ্যাব্রেশন থেকে বোঝা যায়। বিদেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের দেশের মতো এরকম হয় না। ওরা পুলিশ যায় ওখানে তদন্ত করে যে কার দোষ কী, তখন পুলিশ দেখে যে ডাইরেকশনটা কোন দিকে ছিল। অনেক সময় গাড়িতে কী ধরনের স্ক্র্যাচ পড়ছে, মানুষটা বডিতে কীভাবে ইনজুরিটা হয়েছে, ওইটা দেখে অনেক সময় কে ভুল করছে রাস্তায় সেটা পুলিশ অনেক সময় বের করতে পারে। এই জন্য অ্যাব্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। ইট ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। আচ্ছা, তারপরে sometimes abrasion is the only external sign of a serious internal injury. Sometimes abrasion is the only external sign of a serious internal injury. That means একটা লোকের বডিতে কিচ্ছু নাই, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, ওর জাস্ট পেটের এখানে ছোট্ট একটা অ্যাব্রেশন, ভেরি স্মল অ্যাব্রেশন। আমি খুব চিন্তায় পড়ে গেছি পোস্টমর্টম করার সময়, যাচ্ছে এই লোকটার তো কোনো ইঞ্জুরি দেখতেছি না, কি করে মারা গেল। তারপর দেখলাম কি ছোট্ট একটা ইঞ্জুরি, এবং আমি যখন পেটটা ওপেন করলাম, অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করলাম, আমি দেখলাম কি ওই ইঞ্জুরিটার নিচে তার একটা বেশ বড় একটা ইঞ্জুরি। দ্যাট মিনস ইট ইজ দ্য অনলি এক্সটার্নাল সাইন অফ এ সিরিয়াস ইন্টারনাল ইঞ্জুরি। ইন্টারনাল ইঞ্জুরিটা কত বড় সেইটার ঠিক উপরেই সামান্য একটু ছোট ইঞ্জুরি তোমাকে ইন্ডিকেট করতেছে সামথিং ইজ দেয়ার। আমরা বলি না যে পাইলেও পাইতে পারে অমূল রতনের মতো, ওইখানে তুমি ভালো করে কেটে দেখো যে ওর মধ্যে সব ঘটনাগুলো তুমি পাইতে পারো। সো সামটাইমস ইট ইন্ডিকেটস দ্য sometimes the small abrasion indicates the serious internal injury. আচ্ছা, তারপরে abrasion is usually accidental, then it may be homicidal, very rare it is suicidal. হ্যাঁ, abrasion তো obviously it is accidental. রোডটা বি অ্যাক্সিডেন্টে পড়ে গেলে এমনি তুমি যে পিছলাই পড়ে যাও, তুমি হঠাৎ করে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবা, তোমার বডিতে অ্যাব্রেশন হবে, হতে পারে। তাহলে এটা ইউজুয়ালি অ্যাক্সিডেন্টাল, ভেরি রেয়ার। হ্যাঁ, যখন অনেকে পিটায়, হেভি মারছে, ঘুষি মারছে, লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, মেরে ফেলছে, তারপর দেখা যাবে বডিতে অনেক ইঞ্জুরি ছিল, ব্রুইজ ছিল, ল্যাসেরেড নোন ছিল, এবং কিছু কিছু অ্যাব্রেশনও থাকে। ইউজুয়ালি সুইসাইডাল ভেরি 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 রেয়ার। কেন? কারণ কোনো ইডিয়েট নাই যে নাকি এই অ্যাব্রেশন করবে কি করে, যে এরকম তার শরীরের এই সব বডি কিছু বলতেও পারতেছি না, সমানে খালি ফোন আসতেছে। আচ্ছা, কোনো ইডিয়েট নাই যে নাকি তার বডিতে অ্যাব্রেশন করে তার কি বলুন না মরার চেষ্টা করবে, মানে সুইসাইড করবে। আর এটা খুবই কঠিন। তুমি কেমন করে সুইসাইড করবা অ্যাব্রেশন করে? কোনো দিনও এটা তুমি পারবা না। কারণ তাহলে তোমাকে ওই গরুর যেমন সারা শরীরে চামড়া উঠানো হয়, সেরকম করে উঠায় কেউ অ্যাব্রেশন করতে হবে, তাহলে হয়তো তুমি সুইসাইড করতে পারো। তার মানে অ্যাব্রেশন, হ্যাঁ কল দিচ্ছে, তার মানে ওই আমার একটা বন্ধু অ্যাডিশনাল সেক্রেটারি, আবার ডাক্তারও ও দিচ্ছে, ওর ওয়াইফ হয়তো ইয়াতে আছে, এই আমাদের এখানে ডিপ্লোমা পরীক্ষা দিবে, তো মেবি একটু খবর টবর নেওয়ার জন্য। আচ্ছা স্যার, একটু বিরতি দিব এখন। কেন? না, রিসিভ করবো না। আচ্ছা শোনো, মানা করে দিছি। এখন আসতেছে হলো, তাহলে এটা রেয়ারলি এটা সুইসাইডাল হয় না বললে চলে। অ্যাব্রেশন সুইসাইড, এই 2-4টা পাগল আছে, সে হয়তো করতে পারে, সুইসাইড করার জন্য অ্যাব্রেশন করতে পারে, কিন্তু আলটিমেটলি ফেইলিয়ার হবে, কারণ অ্যাব্রেশন কোনোদিনও সুইসাইড করে করা যাবে না, ধরে নাও করা যাবে না। আচ্ছা, এরপর আসতেছে হলো আরও অনেক কিছু আছে, সেটার মধ্যে একটা হচ্ছে অ্যাব্রেশন সিম্পল, বাট অ্যাব্রেশন মে বি গ্রিভিয়াস হতে পারে। কেমন করে আমি তোমাকে বলি, সেটা হলো তুমি শিরিষ কাগজ দিয়ে কারো কর্নিয়া ঘষে দিলা, তুমি যদি এইভাবে কর্নিয়াটা ঘষে দাও তাহলে 340, ওকে ভেরি গুড, আর 15 মিনিটস পর বলবো আমি শেষ করে দিব, কারণ 4টার সময় অন্য ক্লাস আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তুমি যদি কাউকে শিরিষ কাগজ দিয়ে চোখের কর্নিয়াটা ঘষে দিলা, তাহলে তো অবভিয়াসলি এটা তখন কি হয়ে যাবে, এটা তখন তোমার গ্রিভিয়াস হার্ট হয়ে যাবে। তাহলে অ্যাব্রেশন ইউজুয়ালি সিম্পল হার্ট, বাট ইট মে বি গ্রিভিয়াস হতে পারে। আচ্ছা, এরপরে আসতেছে হলো অ্যাব্রেশন হতে পারে। এরপরে মনে করো বডির বিভিন্ন জায়গায় অ্যাব্রেশন, হ্যাঁ অ্যাব্রেশন মে বি গ্রিভিয়াস।
আচ্ছা, বডির বিভিন্ন জায়গায় অ্যাব্রেশন থেকে আমরা অনেক সময় কজ অফ ডেথ বুঝতে পারি। বডির অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি ইউজুয়ালি ইন্ডিকেট সামটাইমস দ্য কজেস অফ ডেথ। সে এখন আমি তোমাকে বলতেছি অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল। তুমি জানো অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল, দিস ইজ কল্ড তুমি স্মদারিং। তুমি জানো এটাকে আমি স্মদারিং বললো নাক মুখ এইভাবে চেপে ধরা। যে নাক মুখ যদি কেউ চেপে ধরে এইভাবে, তাহলে দেখো তুমি একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছ, তুমি তার নাক মুখটা এইভাবে চেপে ধরছো, দেন দ্য নেইল ইট উইল গিভ প্রেশার অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিলস, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ অ্যাব্রেশনস। এই নেইল মার্কস ইজ কল ইজ দিস ইজ অ্যাব্রেশনস। সো ফ্রম দিস অ্যাব্রেশন I can tell that it's a case of smothering. তাহলে দেখো অ্যাব্রেশন থেকে তুমি sometimes you can call the cause of death. অ্যাব্রেশন থেকে তুমি বলতে পারো sometimes cause of death. তারপরে মনে করো অ্যাব্রেশনস ইন ফ্রন্ট অফ দ্য নেক, নেইল মার্কস। অ্যাব্রেশন মানে নেইল মার্কস ইন ফ্রন্ট অফ দ্য নেক, তাহলে সেটাকে আমি বলতে পারি থ্রটলিং। আমি জাস্ট এইখানে গলার এই জায়গায় যদি মাল্টিপল অ্যাব্রেশন পাই, আমি ধরে নেব যে মেবি ইটস এ কেস অফ থ্রটলিং। লিগেচার মার্কস অ্যারাউন্ড দ্য নেক, লিগেচার মার্কস অ্যারাউন্ড দ্য নেক, ইট মে বি হ্যাঙ্গিং, ইট মে বি স্ট্র্যাঙ্গুলেশন, ইট মে বি হ্যাঙ্গিং, ইট মে বি স্ট্র্যাঙ্গুলেশন, লিগেচার মার্কস অ্যারাউন্ড দ্য নেক। তাহলে থ্রটলিং, হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, স্মদারিং, এতগুলো জিনিস আমি দেখলাম ফ্রম স্ট্র্যাঙ্গুলেশন। তারপরে দেখো অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য জেনিটাল অর্গানস, অ্যাব্রেশনস অ্যারাউন্ড দ্য ব্রেস্ট, অ্যাব্রেশন অ্যারাউন্ড দ্য ভ্যাজাইনা, or abrasions around the genital, it indicates rape, attempted rape or sexual offense. আমি এরকম একটা ফিমেলকে যদি পাই, তার বডির প্রাইভেট পার্টস অনেক অ্যাব্রেশন, আমি ধরে নিতে পারি মেবি ইটস এ কেস অফ সেক্সুয়াল অফেন্স। তারপরে দেখো অ্যাব্রেশন অ্যারাউন্ড দ্য অ্যানাস, ইট ইন্ডিকেটস সডোমি। তারপরে মাল্টিপল অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, মাল্টিপল অ্যাব্রেশনস অন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, আমি বলে দেবো যে ইটস এ কেস অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার রিটেনে আসে সাধারণত, মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ অ্যাব্রেশন। আবার অনেক সময় তখন তুমি সব বলবা, আর অনেক সময় সাররা বলে যে না, তুমি বলো জাস্ট ফ্রম অ্যাব্রেশনস হাউ ইউ ক্যান গেট আইডিয়া অ্যাবাউট দ্য কজ অফ ডেথ, তখন তুমি বলবা যে এই অ্যান্সারটা করবা যে বডির বিভিন্ন জায়গায় অ্যাব্রেশন থাকলে আমি এইভাবে এই কজ অফ ডেথ বুঝতে পারবো, যেটা আমি এখন বললাম। অ্যাব্রেশনের মেডিকেল লিগাল ইম্পর্টেন্স আরও আছে, সেটা হলো ফ্রম অ্যাব্রেশন আই ক্যান টেল অ্যাবাউট দ্য টাইম অফ ইনজুরি, মানে অ্যাব্রেশনের ফার্স্টে অ্যাব্রেশন হলে ফার্স্টে একদম রেড হয়ে যাবে, তারপর 6 to 24 আওয়ার্সের মধ্যে দেখবা যে তোমার একটা রেড স্ক্যাপ ফর্ম করবে, যেটা ওই ব্লাড লিম দিয়ে একটা হবে। এইটি আসলে আবার পরে চেঞ্জ হয়ে যায়, এইটা মনে করো 2 to 3 ডের মধ্যে ব্রাউন, তারপরে আর 4 to 5 ডে ডিপ ব্রাউন হবে, 6 ডেতে এটা ব্ল্যাক হয়ে আস্তে আস্তে পড়ে যাবে। সো অ্যাব্রেশন, আচ্ছা স্যার চোখে লিনিয়ার অ্যাব্রেশন, গ্রিভিয়াস হার্ট হবে, লিনিয়ার অ্যাব্রেশন, হ্যাঁ অ্যাব্রেশন তো কর্নিয়ার যদি আমার ক্ষতি হয়ে যায় তাহলে ওটা এই গ্রিভিয়াস হার্ট হবে। সেটা তো লিনিয়ার করো আর যাই করো, আমি বলছি তোমার সিরিজ কাগজ দিয়ে, হ্যাঁ লিনিয়ার অ্যাব্রেশন করলেও তো আমার তো অ্যাকচুয়ালি পার্মানেন্ট কিছু লস হবে সাইটের, এবং এই জন্য এটা গ্রিভিয়াস হার্ট হয়ে যাবে। আচ্ছা, যে যাই হোক, তাহলে অ্যাব্রেশন থেকে তুমি টাইম অফ ইনজুরি অনেক সময় বের করতে পারো। অনেক সময় স্যাররা তোমাকে এমনি টাইম অফ ইনজুরি সম্বন্ধে জিজ্ঞেস করবে, এখান থেকে স্ক্যাপ কথাটা জিজ্ঞেস করতে পারে, স্ক্যাপ কি, যেটা তুমি বললে স্ক্যাপ দিস ইজ প্রডিউস বাই লিম্ফ অ্যান্ড এক্সুডেটিভ ফ্লুইড অ্যান্ড ব্লাড দিয়ে একটা হয়। আচ্ছা, তাহলে দিস ইজ অল অ্যাবাউট তোমার অ্যাব্রেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এরপরে তোমাদের পড়াবো অ্যাব্রেশনের পরে হলো তোমার ইনসাইজ জোন, কিন্তু ওটা তো অনেক বড়, ওটা আজকে তো শেষ করতে পারবো না, আজকে অল্প টাইম আছে। তারপরে যারা পরে আসছো তাদেরকে আমি একটু রিমাইন্ড দিচ্ছি, সেটা হলো আমাদের ক্লাসগুলো এখন হয়ে গেছে হলো 3 জন স্যার। মনে করো আমি
তোমাদের প্রদীপ স্যারকে বলছি, তোমাদের কি বলুন না রেজল স্যারকে বলছি তোমাদের, তো ওনারা ক্লাস নেবে। তো আমি ক্লাসগুলোকে ভাগ করে ফেলছি, আমরা টপিকসগুলোকে ভাগ করতেছি এবং আমরা মেবি অনেকগুলো একই একই চ্যাপ্টারের আমি হয়তো 2টা জিনিস পড়ালাম, আরেকজন 3টা জিনিস পড়ালো, এরকম এরকম হতে পারে। আমি ইঞ্জুরি পড়াবো এর এর মানে এই না যে আমি ইঞ্জুরির সব কিছুই পড়াবো। আমি হয়তো এটা পড়ালাম, আর ও আরেকটা পড়ালো, সে আরেকটা পড়ালো, এরকম আমরা 3জন 3 দিন পর পর ক্লাস নিতে থাকবো। আমি একদিন, ও একদিন, ও একদিন, আমি একদিন, ও একদিন, ও একদিন, এইভাবে। আচ্ছা, তোমাদের কিছু কোশ্চেন ছিল না, মেম্বার অর জয়েন্ট? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো একটু আলাপ করি। আচ্ছা, আমি ওইটা আবার তোমাদেরকে বলে দিই, কামোদাকে এখনো বলি নাই, বলবো আমি কামোদাকে। আচ্ছা, অ্যাবসার অ্যাব্রেশন হিল হতে, অ্যাব্রেশনে ওই যে 6 ডেজের পরেই অ্যাকচুয়ালি 7 ডেজে একটা হিল হয়ে গেল, কিন্তু কিছু কিছু অ্যাব্রেশন কিন্তু সময় নেয়, যে অ্যাব্রেশনগুলো আর একটু বড়। কারণ অনেক সময় হয় কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে লার্জ পার্ট অফ দ্য বডি যখন ঘষা খায়, ওটা কিন্তু তুমি 7 ডেজের মধ্যে হিল হয় না, ইট টেক্স টাইম আসলে। তবে ইউজুয়ালি 6-7 ডেজের মধ্যে ওই স্ক্যাবটা ফোরে যায়। স্ক্যাব হলো ওই এক্সুডেটিভ ফ্লুইড, এখানে এই এই জিনিসটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আমি ছোট্ট করে তোমাকে একটা এক্সাম্পল দেই। এই যে স্ক্যাব যে বলতে যাচ্ছ, তুমি তোমার হাতের মধ্যে জোরে খামচি দিয়ে যদি উঠায় ফেলো, বুঝতে পারছো, তারপর দেখবো কি পরের দিন ওখান থেকে আস্তে আস্তে একটা রস বের পরের দিন না, ওই দিন রস বের হচ্ছে মনে করো, সেই রসটা আস্তে 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 শুকায় যায়। ওই যখন শুকায় যায়, তারপর তোমার এই কিনে আঙ্গুলটা দিয়ে তুমি খুব মজা করে এটা এরকম করলো, আর পড়ে গেল 6 দিনের দিন, ওইটাকে বলে স্ক্যাব। স্ক্যাবটা আছে দেখেই কিন্তু তোমার ওখানে ইনফেকশন হয় না, ওটা তোমাকে তোমার ইনজুরিটাকে আটকে রাখতেছে। আচ্ছা, আর ওই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলে তোমরা, কি বলেন নাম, গ্রিভিয়াস হার্টের। হ্যাঁ, গ্রিভিয়াস হার্টটা আমি তখনই বলছি যে এটা খুবই কমপ্লিকেটেড জিনিস। এটা অনেক তুমি নিজেই চিন্তা করবা যে তুমি কি এটাকে গ্রিভিয়াস হার্টের মধ্যে ফেলবা কি ফেলবা না। কারণ ওই 8টা প্রবলেম, 8টার পয়েন্টসের মধ্যে অনেক কিছু আসে, আবার অনেক কিছু আসে না। আচ্ছা, আর প্রেশার অ্যাব্রেশনটা হলো, আমি 2টা কথা বলছি। একটা হলো গলায় দড়ি যখন দিচ্ছে, তখন হয় কি ওটা পারপেন্ডিকুলারলি ওটা ইয়াতে প্রেশার দেয়, কি বলুন না, ওই ইনওয়ার্ডস প্রেশার দেয় এবং গলার চারপাশে একটা দাগ পড়ে যায়। মানে প্রেশার অ্যাব্রেশনে না ঘষা, এই ফ্রিকশন কম। আমরা কিন্তু ইউজুয়ালি অ্যাব্রেশনে বলতে বুঝি যে অ্যাব্রেশন মানে হলো মেইনলি ফ্রিকশন হবে, ফ্রিকশন দিয়ে অ্যাব্রেশন হয়। কিন্তু কিন্তু প্রেশার অ্যাব্রেশনে ফ্রিকশনটা খুব কম হয়। প্রেশার অ্যাব্রেশনে ওই মনে করেন ইভেন দাঁতের কামড় দিচ্ছেন, টিথ বাইট, এই হবে, ওটা তো ফ্রিকশন হয় না, জাস্ট কামড় দিছে, কামড়ে একটা দাগ পড়ে গেছে, ওটা হলো প্রেশার অ্যাব্রেশন, যেটা ডাউনওয়ার্ডস প্রেশার ক্রিয়েট করছে। আর দেখো তুমি লিনিয়ার অ্যাব্রেশনে তুমি এভাবে টান দাও, ফ্রিকশন করবা। গ্রেজ অ্যাব্রেশনে তুমি এইভাবে টানবা, কিন্তু প্রেশার অ্যাব্রেশনে ফ্রিকশনটা কম, প্রেশারের জন্য হয়। আর ইমপ্রিন্টটা তো বললাম, ওই প্রেশার অ্যাব্রেশনটাই একটা প্যাটার্ন হয়ে যায়। যেমন মনে করো কথার কথা, একজন লোক গলায় তার দিয়ে হ্যাং করছে, আর একটা লোকে খুব মনে হচ্ছে যে সে খুব সুন্দর ডিজাইন করা জিনিস দিয়ে হ্যাঙ্গিং করবে, তার খুব পেঁচানো একটা জিনিস, দেখা গেলো যে ওই ডিজাইন করা জিনিসটা তার গলার মধ্যে ডিজাইন অবস্থায় আছে। হ্যাঁ, এটাই আমি বলতেছি, এটাই কি বলতেছি আমি, প্যাটার্ন অ্যাব্রেশন। আচ্ছা, থ্রটলিংয়ে প্রেশার পড়ে, থ্রটলিংয়ে প্রেশার পড়ে, এই বাইরে যেটা অ্যাব্রেশন আর ভিতরে হয় ব্রুইজ। আমি থ্রটলিংয়ে আসবো, ওটা একটু বড় করে বলবো। থ্রটলিংয়ে ইউজুয়ালি বাইরে হয় এই প্রেশার অ্যাব্রেশন এইভাবে, থ্রটলিংয়ে কিন্তু স্ক্র্যাচ অ্যাব্রেশন হয়, এটা একটু বলে দিই। থ্রটলিং কিন্তু আলাদা পড়ানোর কথা, তা তুমি বলতেছো শরীফ, এই জন্যই বলতেছি। থ্রটলিংয়ে অনেক সময় কিন্তু যে ভিকটিম, সেই পার্সনটারও অনেক সময় নিজেই অ্যাব্রেশন করে। কীভাবে আমি তোমাকে বলি, তুমি একজন তো একটা খুব স্ট্রং পার্সন, সে তো একটা উইক পার্সনকে এইভাবে গলা চেপে ধরছে, থ্রটলিং করতেছে, ও তো নিজেকে বাঁচাতে পারতেছে না, ওখানে কি এইভাবে চেষ্টা করে কিভাবে বাঁচা যায়, ওর নিজের আঙ্গুলগুলো না এইভাবে স্ক্র্যাচ অ্যাব্রেশন, স্ক্র্যাচের মতো হয়ে দাগ পড়ে। সো একটা হলো এইভাবে ইনওয়ার্ডস প্রেশার অ্যাব্রেশন হয়, স্ক্র্যাচ অ্যাব্রেশন হতে পারে ইন কেস অফ তোমার কি বললাম এই থ্রটলিং। আচ্ছা, মেম্বার অফ দ্য জয়েন্ট একজন জানতে চেয়েছো, সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো, যদি তুমি আমার এই আঙ্গুলটা, আমি তখন বলছিলাম এই আঙ্গুলটা গোড়া থেকে কেটে ফেলে দিচ্ছ, তুমি 350 আর 5 মিনিটে শেষ করে দিচ্ছি, তুমি এই আঙ্গুলটা এখান থেকে কেটে ফেলে দিচ্ছ, তাহলে তুমি আমার বডির একটা পোর্শন তুমি কেটে, এটা আমার বডির একটা পার্ট, একটা মেম্বার,
আমার শরীরের অংশ, আমার কানটা তুমি কেটে ফেলে দিচ্ছ, কান আমার শরীরের একটা অংশ, একটা পার্ট, তাহলে এটা হলো একটা পয়েন্ট যাবে। আর একটা পয়েন্টস হলো তুমি আমার এই ইন্ডেক্স ফিঙ্গার কাটো নাই, তো ইন্ডেক্স ফিঙ্গার এইখানে তুমি এই ফিঙ্গার বা অন্য রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গারে তুমি ইগুলো কেটে দিচ্ছ, কী বলে ওটাকে, টেন্ডনগুলো কেটে দিচ্ছ। যখন তুমি টেন্ডনগুলো কেটে দিবা তখন কিন্তু আমি ওই করতে পারবো না, কী বলে না, ভাত খেতে পারবো না। আমি যদি এইভাবে ভাত খেতে যাই আমি মুট করতে পারবো না হাতে। এই তার মানে আমাকে তুমি আমার যে ক্ষতি করে দিচ্ছ, এটাকেও আমি বলবো তুমি আমার গ্রিভিয়াস হার্ট করছো। এই জন্য দুইটা আলাদা হলো, প্রাইভেশন অফ এনি মেম্বার, পার্মানেন্ট প্রাইভেশন অফ এনি মেম্বার অর জয়েন্ট, পার্মানেন্ট ইম্পেয়ারমেন্ট অফ দ্য পাওয়ার অফ এনি মেম্বার অর জয়েন্ট। আচ্ছা, আর ওইটা 20 দিন হলো, যেটা বলতে চাচ্ছ 20 দিন থাকলে অবশ্যই গ্রিভিয়াস হার্ট হবে। 20 দিন রাখা খুব কঠিন, কারণ যদি বড় কোনো ইনজুরি না হয় তাহলে তুমি একটা পেশেন্টকে 20 দিন রাখতে পারবে না। যদি তুমি 20 দিন রাখতে পারো তাহলে এই উপরে 7টা পয়েন্টসের কোনো পয়েন্টস যদি কাভার নাও হয় তারপরেও সেটা গ্রিভিয়াস হার্ট হবে, এটা একটু মনে রাখবা, তারপরেও সেটা গ্রিভিয়াস হার্ট হবে। যে আমার মনে আজকে আমি ইনসাইজন শুরু করবো না, কারণ ইনসাইজন যেদিন শুরু করবো, হ্যাঁ, উজিং অফ দ্য ব্লাড হয়, বুঝলা, ওই লেগসে ও যেটা ডিনুটেড এপিথেল ডেব্রিস, ওইটা সে জমে যায়। তুমি এটা খুব ছোট তো, অ্যাব্রেশন তো ব্যথা পাবা না। তুমি প্লিজ এক কাজ করো না, আজকে নিজের শরীরে একটা অ্যাব্রেশন করো, আজকে এরকম খামচি মেরে বা কোনো কিছু দিয়ে তোমার এই সামান্য একটু উঠায় দাও, তারপর দেখবো যে একটু ফ্লুইড বের হচ্ছে, ওইটাকে তুমি জমতে দাও, দেখবা ওইটা আস্তে 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 এখানে জমে যাবে। তারপরে না, আজকে কোনো গল্প নাই ভাই, টাইমও কম, এক ঘন্টা ক্লাস তো, গল্প করার একদম সুযোগ নাই। তখন তুমি দেখবা কি আস্তে 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 ওটা জমে গেছে। ওইটাই যখন এই তোমার রেডিশের পর প্রথমে তো নরম থাকবে, শক্ত হয়ে যাবে, ব্রাউনিশ, তারপর ডিপ ব্রাউন হবে, এবং লাস্টে ব্ল্যাকিশ হয়ে যাবে। এবং আমি খুব বলি, অনেক সময় আমাদের অ্যাব্রেশন মজা লাগে কি জানো, তুমি চুলকায় বাংলায় বলে খাও যায় না, হাত পা অনেক চুলকাতে দেখবা তোমার অ্যাব্রেশন হয়ে গেছে। তারপরে সেটা আস্তে আস্তে রক্ত বেড়ে গেছে, সেই রক্তটা আস্তে আস্তে জমে যাবে। 5-7 দিন পর কিন্তু খুব মজা লাগবে, তুমি কেনি আঙ্গুল দিয়ে একটু এরম করবা, তোমার ওই স্ক্যাপটা পড়ে যাবে। তো ওই স্ক্যাপটা তুমি তুলে আমাকে বলে যে স্যার এবার জানতে পারছি স্ক্যাপ কাকে বলে। তো ঠিক আছে, আই থিঙ্ক 3:55 তোমাদের একটা নতুন ক্লাস হবে অন্য স্যারের। আমি কালকে না, আমি ওদের সাথে আলাপ করি, কালকে ওরা যদি কালকে নেয় তাহলে আমি নিব না, আর ওরা যদি কালকে না নেয় তাহলে আমি হয়তো কালকে নিয়ে নেব, বুঝতে পারছো? আচ্ছা, আর এই দেখি আমি আজকে আলাপ করে তোমাদের জানাই দিব যে কালকে ক্লাস হবে কিনা, হইলে ওই 2:30-3টার দিকেই হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে শেষ করে দেই, কারণ তোমাদের ক্লাস এই তোমার তো না 3:54। আচ্ছা, তাহলে হ্যাঁ, চুল খাইতে খুব মজা লাগে। তারপর ওটা অ্যাব্রেশন করবা, তারপরে স্ক্যাপ বানাবা, সেই স্ক্যাপটা তুমি বের করবা, বের করে একটা সাদা কাগজের মধ্যে রেখে বলবা যে জি স্যার আমি স্ক্যাপ কি এটা জানতে পারছি। আসলে ওই ওই স্ক্যাপ বা এখান থেকে তোমার টাইম অফ ইনজুরি জানা যায় অ্যাব্রেশনের। তোমরা যখন ইনজুরি সার্টিফিকেট দিবা তুমি কিন্তু খুব বিপদে পড়বা, যে তোমাকে ইনজুরি সার্টিফিকেট বলতে হবে যে এই ইনজুরিটা কয় দিনে ছিল, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। কারণ ইনজুরি সার্টিফিকেট যখন পড়াবো তখন বলবো ইনজুরি সার্টিফিকেটে টাইম অফ ইনজুরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো টাইমটা বের করতে খুব কষ্ট পাই, কিন্তু সবচেয়ে বিপদে ফেলে দিচ্ছি কি আমি তোমাকে বলি, ক্রাইম পেট্রোল। তুমি দেখবা আমরা ডেথ চ্যাপ্টার যদি পড়াইতাম তাহলে আমি বলতাম যে আমি এই যে রাইগর মর্টিস, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এখান থেকে আমরা রাফ একটা আইডিয়া দিতে পারি যে এটা কি 24 ঘন্টার মধ্যে মারা গেছে না কত। কিন্তু ক্রাইম পেট্রোলে আমি দেখতেছি, আমি জানি না ওটা কীভাবে ওরা বের করে, আমি তো ওটা পারি না। ওরা একদম বলে এটা বেলা 11টা থেকে 12টার মধ্যে মেরে ফেলছে, এটা দুপুর 3টা থেকে 4টার মধ্যে মেরে ফেলছে, এটা এত ঘন্টা ঠিক 6 থেকে 7 ঘন্টার মধ্যে ফেলছে, মানে অ্যাকিউরেট। এটা আমরা পড়ে গেছি খুব বিপদে। কীরকম বিপদে পড়ছি বলি, কোর্টে যখন সাক্ষী দিতে যাই না তখন আমাদেরকে জাজ সাহেব বলে ডাক্তার সাহেব এটা কতক্ষণ আগে মারা গেছিলো, তো যাক এটা আমি পরে একসময় বলবো। আমরা বলি স্যার এক্স্যাক্ট কতক্ষণ আগে বলা যাবে না। জাজ স্যারও ক্রাইম পেট্রোল দেখে, সে বলছে না না এই ক্রাইম পেট্রোল তো দেখছি, ওরা একদম বলে দিতে পারে, তখন আমরা খুব বিপদে পড়ে যাই। যাই হোক, থ্যাংক ইউ তোমাদেরকে। আবার আই থিঙ্ক আর 2 মিনিট আছে মনে হয়, তোমাদের 2-3 মিনিট আছে। সো আমি এখন শেষ করে দিচ্ছি, তোমাদের ওই 8টা ক্লাস শুরু হয়ে যাবে। ওকে।